নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদে সই ২৫ দলের দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টার। সনদ স্বাক্ষরকে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকোচ তৈরির শঙ্কা জামায়াতের, অনুষ্ঠান বর্জন এনসিপির। কিছু দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। রণক্ষেত্র সংসদ ভবন এলাকা, জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতার কারণে এইচএসসির ফল বিপর্যয় বলছেন শিক্ষাবিদরা। বিগত সরকারের বিরুদ্ধে নম্বর বাড়িয়ে ঊর্ধ্বমুখী পাশের হারের ধারা চালুর অভিযোগ। এবং পঞ্চম থেকে অষ্টম তলার ছাদ ধস, ১৭ ঘন্টায় আগুন পুরোপুরি ভস্মীভূত ভবন। চট্টগ্রাম ইপিজেডের কারখানাকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা ফায়ার সার্ভিসের, ২ তদন্ত কমিটি গঠন। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। নতুন ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। নানা অনিশ্চয়তা কাটিয়ে সই হলো জুলাই জাতীয় সনদে। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল। তবে সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। জুলাই সনদ সইয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মঞ্চে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে রাজনৈতিক দলের নেতারা অভিবাদন জানান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। একই মঞ্চে তখন এনসিপি ছাড়া অন্যান্য প্রায় সব দলের নেতারা উপস্থিত ছিলেন। ঐক্যমত কমিশন প্রায় ১ বছর আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হয়েছে, রাজনৈতিক দলগুলোকে তার কপি দেয়া হয়। প্রত্যেক রাজনৈতিক দলের ২ জন করে শীর্ষ নেতা স্বাক্ষর করেন ঐতিহাসিক জুলাই সনদে। বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের পক্ষে স্বাক্ষর করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্বাক্ষর আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। ডক্টর ইউনূস বলেন, এই স্বাক্ষরের মাধ্যমে নতুন এক বাংলাদেশের জন্ম হলো। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে, যার প্রস্তুতি জুলাই সনদ। দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারে। এখন আমরা সভ্যতায় আসলাম। রাজনৈতিক দলগুলোকে বসে আগামী জাতীয় নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা ঠিক করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারও, নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অল্প সময়ের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে সুপারিশমালা দেবেন তারা। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপি ছাড়াই অবশেষে স্বাক্ষর হলো বহুল প্রত্যাশিত জুলাই সনদ। রাজনৈতিক দলগুলো এই সনদ বাস্তবায়ন করে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে, এমনই প্রত্যাশা জুলাই শহীদ ও আহতদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণ শুরু হলো আজ।
এদিকে সনদ বাস্তবায়নে দেরি হলে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গোটা জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সংস্কার করে, প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। এই জাতি ৫৪ বছরে বারবার যে নানা অপকর্ম প্রশাসনের সম্মুখীন হয়েছিল, আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। আজকে সমস্ত দলগুলি এগুলোর সাথে ঐকমত হয়েছে, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা নির্বাচনে গণভোট চাই এবং এটা বাস্তবায়ন সঠিক প্রক্রিয়া চাই। যেসব ব্যাপারে আজকে সনদ স্বাক্ষর করলাম, এগুলো বাস্তবায়নের জন্য ধরুন প্রথম অধিবেশনে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে জুলাই সনদ আমরা কার্যকর করতে পারি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে আমাদের আগামীতে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন, যেটা আগামী জনপ্রতিনিধিদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে, আগামী সংসদের জন্য একটা বাধ্যতামূলক ব্যাপার হবে। আশা করি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করে যাবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে, সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি। এর আগে সকালে রাজধানীর স্কাটনে এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণকে প্রতারিত করে এই সনদে স্বাক্ষর করেছে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই না করার কথা আগেই জানিয়ে দেয় এনসিপি। শুক্রবার সনদ সই অনুষ্ঠানে অংশ নেয়নি দলটি। ইস্কাটনে এনসিপির নতুন সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। বলেন, ঐক্যের নামে যে সনদে স্বাক্ষর হয়েছে তা কোনোভাবেই জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে। এদিকে পঞ্চগড়ের টুনিরহাটে সাংবাদিকদের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের আলাপেও উঠে আসে জুলাই সনদ প্রসঙ্গ। নামমাত্র সনদে স্বাক্ষর করে নির্বাচনে যাওয়ার চেষ্টার অভিযোগ করেন তিনি। এখানে যে সেফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। এছাড়াও সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। লাঠিচার্জ করেছে, টিয়ার শেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় সংসদ ভবন এলাকা। দাবি দাওয়া নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। তাদের দাবি, সনদের আইনি ভিত্তি না দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার।
দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর পুরো রাস্তা রণক্ষেত্রে পরিণত। শুক্রবার সকালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। নিজেদের স্বীকৃতি সহ দাবি জানান সনদের আইনি ভিত্তির। সেখান থেকে তাদের বের করে দেয়া হয় সংসদ ভবনের বাইরে। এরপর তারা অবস্থান নেন সংসদের মূল গেটে। ঢুকতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ ও এপিবিএন সদস্যরা। কিছুটা হটে গিয়ে ইটপাটকেল ছড়ে জুলাই যোদ্ধারা। ভাঙচুর করতে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আহত হন বেশ কয়েকজন। ভিতরে আমাদেরকে লাঠি চার্জ করছে, টিয়ার শেল মারছে, পাটকেল মারছে। ও গ্যাজেট ভুক্ত, তাও মারছে। ওর এমএস আছে, ওর কেএসআইডি নাম্বার আছে। আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অবস্থান নেন আসাদ গেট মোড়ে। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আবারও ছত্রভঙ্গ হয়ে যান জুলাই যোদ্ধারা। তাদের দাবি, রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে সরকার। তারা বলতেছে 5 মিনিটের মধ্যে এখান থেকে সরে যান। কেন আমরা কেন সরে যাব? আমাদের অধিকার নাই এখানে? আমরা আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদেরকে বলে সরে যেতে। আমাদের রক্তের উপরে তুমি মসনদ বসা, তুমি চেয়ার বসায় বসে আসো, সে জায়গা তাহলে তুমি কি করলা? তুমি তো আমাদের সাথে মুনাফিকি করলা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের উৎপত্তি এবং এই জুলাই সনদের যাত্রা রাষ্ট্র সংস্কারে, সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিনেও জুলাই অভিযাত্রীদের এই আন্দোলন এবং এই আন্দোলন একটি নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের শুক্রাবাদের দিকে পাঠিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। 1 ঘন্টার বেশি সময় উত্তেজনার পর সংসদ ভবন এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের ৫ম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংশোধনীতে জুলাই যোদ্ধা হত্যার বিচার, মর্যাদা, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। এটাই শেষ কথা নয়, আমরা আছি কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা সরকারের ব্যর্থতা এবং জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করা হবে। সমাবেশের আগেই মিরপুরের সেনপাড়া ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের ভিড়ে। বৈরী আবহাওয়ার মধ্যেও জনতার ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? তাদের প্রতি মর্যাদা দেখা, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমি ব্যতীত, দুঃখিত, লজ্জিত। জামায়াত আমির বলেন, সরকার গঠন করলে তার দল নির্মূল করবে চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ কর্মকাণ্ড। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে পরিচিতি লাভ করে না। নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেয় না। বাংলাদেশের ইতিহাসে জামায়াত নেতাকর্মীদের মতো আর কেউ এত জুলুমের শিকার হয়নি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারপরও কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি তার দলের নেতাকর্মীরা। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য আছে? শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ সংকটে পড়বে বলে মনে করেন শিক্ষক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা।
সেই সঙ্গে জোড়াতালের শিক্ষা পদ্ধতির পরিবর্তে নৈতিক মূল্যবোধ সম্পন্ন যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তারা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বন্ধ করতে হবে দলীয় লেজুর বৃত্তি। ফ্যাসিবাদের চির অবসানে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হবে। আবার যেই পদে সম্প্রতি মেধাবী, যোগ্য, দক্ষ তাদেরকে টিম করে আমাদের এডুকেশন সিস্টেমটাকে পুরো সম্পূর্ণ ভেঙে করতে হবে। এইটাকে জোড়াতালি দিয়ে চালানো যাবে না। যতদিন জ্ঞান বিজ্ঞান চর্চা করেছি আমরা উন্নত ছিলাম, আমাদের আবার জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে আসতে হবে। পলিটিক্স আসলে কিন্তু নৈতিকতা, সেই হিসাবে কিন্তু 54 বছর এই দেশে পলিটিক্সই হয় নাই। আপনি সেই সংবিধানকে আপহরণ করতে চাচ্ছেন, আবার আপনি বলছেন যে আমি জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। আমাদের বিপ্লব যারা করেছে তারা যেটা চাচ্ছে, তো কন্ট্রাডিকশন তো ওইখানে এসে গেছে। 2 দিন চিকিৎসা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11টার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার দিকে রওনা দেয়। আধ ঘন্টার মধ্যে বাসায় পৌঁছান বেগম জিয়া। এর আগে মেডিকেল বোর্ডের পরামর্শে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সবশেষ গত 28 অগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 দিন এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন। 21 বছরের মধ্যে এবারে এইচএসসিতে সর্বনিম্ন পাশের হার ফেল করেছে 5 লাখের বেশি শিক্ষার্থী। জিপিএ 5 কমে যাওয়ার প্রবণতা চোখে পড়ার মতো। এবার খাতা মূল্যায়নে আগের মতো নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা না থাকায় ফলাফল নিম্নগামী হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। আর জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ বছর জুড়ে শিক্ষাঙ্গনে অস্থিরতাকেই ফল বিপর্যয়ের অন্যতম কারণ বলছেন বিশ্লেষকরা। শাকির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসির ফলাফলে পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতেই নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এবার অকৃতকার্য হয়েছে 5,08,701 জন। গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 76,814টি। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষায় 2004 সালে পাশের হার ছিল 47.74%। 2005 সালে পাশ করে 59.16% শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে তা বেড়ে 2021 সালে 95.26% পৌঁছায়। সবশেষ 2024 সালেও পাশের হার ছিল 77.78%। হঠাৎ করেই চলতি বছর ফলাফলে এমন বিপর্যয় কেন? এই প্রশ্নের উত্তরে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিক সফলতা দেখানোর জন্য নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলে বাম্পার ফলন দেখানোর ধারা চালু করেছিল আওয়ামী লীগ সরকার। তবে এবার নিরপেক্ষ মূল্যায়নের ফলে প্রকৃত পাশের হার সামনে এসেছে। ফ্যাসিবাদের আমলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হতো কীভাবে তাদের নম্বর প্রদান করতে হবে এবং কোনো শিক্ষার্থীকে ফেল করা যাবে না। তাদের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা পাশের হার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমি মনে করি এটি তারই একটা বহিঃপ্রকাশ। আর এইচএসসি পরীক্ষার্থীদের বড় অংশই জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হয়েছে শিক্ষা কার্যক্রম। এটিকেও ফল
বিপর্যয়ের বড় কারণ বলছেন বিশ্লেষকরা। বিগত জুলাই বিপ্লবের আন্দোলনের পূর্ব থেকে এবং জুলাই আন্দোলনের পর থেকে আমাদের শিক্ষকেরা আমাদের শিক্ষার্থীদের মানসিক গঠন এবং মানসিক স্ট্রাকচার এখন ঠিক নাই। এই চরম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে, পূর্ববর্তী সিলেবাস পূর্ববর্তী মূল্যায়ন পদ্ধতি, তারা হোঁচট খাবে, সেটি স্বাভাবিক। যারা পাশ করতে পারেনি তাদেরকে হতাশ না হয়ে নিজেদের অর্জিত দক্ষতা কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। আর উত্তীর্ণ হওয়া সবাইকে প্রচলিত উচ্চশিক্ষায় না গিয়ে কর্মমুখী ও কারিগরি শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। একটা এক্সামে ফেল করা মানে যে আপনি হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কেউ কেউ আমরা কখনো কখনো দেখি যে অপ্রীতিকর ঘটনা ঘটায়, এগুলো করা যাবে না। তার যদি আগ্রহ থাকে সে আবার চেষ্টা করবে, অথবা সে অন্য প্রফেশনে সে চলে যাবে, আর একটা দক্ষতামূলক কাজে সে ইনভলভ হবে। এদিকে 17 অক্টোবর থেকে শুরু হয়েছে এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্বক ফর্সা করতে আপনি যেসব প্রসাধনী ব্যবহার করছেন তার সবই কি আসল, নাকি দেখতে আসল মোড়কের ভেতরে আপনাকে দেয়া হচ্ছে নকল পণ্য? অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত ও বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো ব্যবহারে স্কিন ক্যান্সার সহ হতে পারে মারাত্মক ক্ষতি। স্বপন আহমেদের রিপোর্ট। ত্বক ফর্সা করতে সারা দেশেই দেদারসে বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ক্রিম অথবা লোশন, অথচ বেশিরভাগ পণ্যেই পাওয়া গেছে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ, যা ত্বক পোড়ানো থেকে শুরু করে ঝুঁকি তৈরি করছে ক্যান্সারেরও। তার মধ্যে স্কিন শাইন ক্রিমটা অন্যতম। স্কিন শাইন ক্রিমে ক্ষতিকর হাইড্রোকুইনন থাকার কথা 5 ppm, তবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আসা ক্রিমগুলোতে রয়েছে 20 লাখ ppm, যা ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে সম্প্রতি রাজধানীর চকবাজারে কয়েকটি গোডাউনে অভিযান চালায় বিএসটিআই। মেলে অতিরিক্ত হাইড্রোকুইনন যুক্ত হাজার হাজার প্যাকেট ত্বক ফর্সাকারী ক্রিম। জানেন না যে স্কিন শাইন যেটা, এটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর? না, স্কিন শাইন আমি এটা বিক্রি করি না, বাট আমার এখানে ঠিক আছে, এটা হ্যাঁ ক্ষতি করে। আপনি কেন বিক্রি করছেন? আচ্ছা, এটা আর নেক্সট আর করবো না, বিক্রি করবো না। এছাড়া চকবাজারে প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে ভেজাল পণ্য উৎপাদনের কারখানা, যেখানে প্রস্তুত হচ্ছে নিম্নমানের নকল প্রসাধনী। নকল করে উৎপাদন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছে। মানবদেহের ক্ষতিকারক এসব পণ্যের বাজার বন্ধ করতে অভিযানে নামে বিএসটিআই। 7,20,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় কোটি টাকার বিক্রি নিষিদ্ধ রূপচর্চার পণ্য। শাইন ক্রিম, যেটি রং ফর্সাকারী ক্রিম, তারপর ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফেস পাউডার, বিভিন্ন ধরনের, যেটি আমাদের মা বোনদের কাছে খুব বেশি জনপ্রিয়। এই প্রোডাক্টগুলো আমরা এখানে বিপুল পরিমাণে পেয়েছি, যেটিতে কিনা বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স নাই, এবং হচ্ছে এখানে আমরা ত্বকের জন্য ক্ষতিকর, যেটাকে বলা হয় হাইড্রোকুইনন, এই ক্ষতিকর উপাদানটি খুব বেশি পরিমাণে আছে। এই ধরনের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে পাওয়া গেছে। এদিকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে স্থায়ী ক্ষত তৈরি ছাড়াও মৃত্যু ঝুঁকিরও শঙ্কা ক্যান্সার বিশেষজ্ঞের। পরিমাণগতভাবে যেমন বেনজিন থাকে, কোল্টার থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। এর অতিরিক্ত পরিমাণ হলে কিন্তু স্কিনে ক্যান্সার হতে পারে। এই ঝুঁকি থেকে মুক্ত থাকতে গেলে তাদেরকে কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। সচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর পরামর্শ এ চিকিৎসকের। কসমেটিক বিষয়টাকেও গুরুত্ব দেয়া। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শুক্রবার বিশ্ববাজারে স্পট মার্কেটে গোল্ডের দাম আউন্স প্রতি রেকর্ড সর্বোচ্চ $4,363 পৌঁছেছে। চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম 58% বেশি বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউন, চীন, যুক্তরাষ্ট্র, মার্কিন উত্তেজনা, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পূর্বাভাস ও চলমান ভূ রাজনৈতিক সংঘাতের প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তাদের ধারণা, বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি $4,400 পৌঁছাতে পারে। বিশ্ববাজারে যখন ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, তখন দেশে বাড়ছে স্বর্ণ চুরির ঘটনা। মৌচাকে দোকান লুটে 3 মাস ধরে করা হয় পরিকল্পনা। এরপর ফরচুন শপিং মলের দড়ি বেয়ে উপরে উঠে চোর চক্রের 2 জন।
তৃতীয় তলার জানালা কেটে ভেতরে ঢুকে করা হয় চুরি। বরিশাল, ফরিদপুর ও ঢাকায় অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পরে সব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 2.25 কেজি স্বর্ণ ও নগদ প্রায় 2 লাখ টাকা। 9 অক্টোবর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে বোরখা পরে ঢোকেন 2 ব্যক্তি। সিসিটিভি ক্যামেরা সরিয়ে দোকানের তালা কেটে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় রমনা থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর, বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে তারা। উদ্ধার হয় 190 ভরি স্বর্ণ, রূপা ও নগদ প্রায় 2 লাখ টাকা। শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত 3 জন সহ মোট 5 জন জড়িত ছিলেন। এর মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পলাতক রয়েছে 1 জন। 3 মাসের পরিকল্পনায় চুরি করে চক্রটি ওই রাতেই পালিয়ে যায় ঢাকার বাইরে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে। বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডির যে কোয়ার্টার আছে, কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরখা আপনারা দেখলেন, এই বোরখা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। যাত্রাবাড়ি সহ সম্প্রতি রাজধানীতে সংগঠিত চুরির সঙ্গে এই চক্র জড়িত নয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নেব। এখন পর্যন্ত আমরা পাইনি। গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্র। আগেও বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানার আগুন দীর্ঘ 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কারখানা ভবনটি নির্মাণ বিধিমালা যথাযথ ছিল না বলে দাবি ফায়ার সার্ভিসের। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। নুরুল জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। টানা 17 ঘন্টা জ্বলা আগুনে অঙ্গার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম ক্যাপস ও জিহং মেডিকেল ইকুইপমেন্ট কারখানা ভবনটি। সারা রাত ধরে আগুনের তীব্রতায় ভবনটির টপ ফ্লোরের একাংশের ছাদ ধসে পড়েছে। এছাড়া বিভিন্ন তলার শীতাতপ যন্ত্র, দরজা, জানলা এবং দেয়ালও নিচের দিকে ভেঙে ভেঙে পড়ছে। বুধবার দুপুরে লাগা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌ ও বিমান বাহিনীর 25টি ইউনিট একযোগে একটানা কাজ করে। ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। শুক্রবার সকাল 7:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তারপর চলে ডাম্পিংয়ের কাজ। আগুনে ইপিজেড অংশের বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, তারও মেরামত শুরু হয় সকাল থেকে। পাকিস্তানি মালিকানাধীন এই কারখানা ভবনটি নির্মাণে বিধিমালা যথাযথ ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি। আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। ভয়াবহ এই আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে কারখানার সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও বেবজা থেকে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এটার ফায়ারের কারণটা কি সেটা অনুসন্ধান এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আমরা নির্ধারণ করার জন্য একটা তদন্ত কমিটি গঠনের আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কারখানা দুটির একটিতে তোয়ালে, ক্যাপ এবং অন্যটিতে তৈরি হতো মেডিকেল সার্জিক্যাল গ্রাউন্ড। 8তলা ভবনের নিচে 4তলা কারখানা এবং উপরে 4তলা গোডাউন ছিল। টানা 17 ঘন্টার আগুনে পুরোপুরি ভস্মীভূত কারখানার পুরো ভবনটি। যদিও কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন দেখা দিয়েছে, ইপিজেডের মতো বিশেষ শিল্পাঞ্চলে কারখানার আগুন নিয়ন্ত্রণে কতটা সক্ষম দেশের ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। গোপালগঞ্জে মোবাইল চার্জ দেয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আল রাফিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। অন্যদিকে নওগাঁয় মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ছাত্রের।
মোবাইল চার্জ দিতে গিয়ে ফেরা হলো না চা দোকানি আলামিনের। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় আলামিন মোবাইল চার্জ দেওয়ার জন্য পাশের গ্যারেজে যায়। এ সময় গ্যারেজের কর্মচারী আল রাফি চার্জার দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলামিনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার ভোরে অভিযুক্ত আল রাফিকে গ্রেফতার করে পুলিশ। আমার পোলা মাইরা গেছে আর কি উঠমু, কোপ দিয়ে মাইরা লাইছে। চাকুরাঘাতটা এই জায়গা, আর তারপরে হাতের এই জায়গাটা ডান সাইডে এই জায়গাটা কামড় আছে। তাদের ভিতরে একটা ধস্তাধস্তি হয়েছে, যে মারা গেছে তার বাম হাতে না ডান হাতের জন্য কামড় আছে। পরবর্তীতে এলোপাতারিকভাবে তারে কোপানো হয়েছে। আমরা বাইরে যেভাবে নৃশংসভাবে মারছে সেইভাবেই আমরা তারও সূক্ষ্ম বিচারটা আমরা চাই। অন্যদিকে নওগাঁ সদরের রওদাতুল হাফিজিয়া কোরআন মাদ্রাসার বারান্দা থেকে আব্দুর রহিম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, শিশুটিকে বলাৎকার শেষে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মাদ্রাসা সুপারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেশের 4,79,00,000-এর বেশি মানুষ মাসে 10,000 টাকা আয় করতে পারেন না। অভাব অনটনকে নিত্যসঙ্গী করে চলছে তাদের টিকে থাকার লড়াই। বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। দরিদ্রতার কবলে হারাতে হচ্ছে প্রাপ্য সম্মান, সামাজিক মর্যাদা। এই অবস্থায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। বঞ্চনার বহুমুখী গল্পের রীতি টানতে বেকারত্ব দূর করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সে সঙ্গে মানসিকতায় পরিবর্তন ও বিভিন্ন কর্মসূচি নেওয়ার তাগিদ দিচ্ছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। জিন্নাতারা যশোর রিপোর্ট। বস্তির ছোট্ট এক ঘরে তৈরি হচ্ছে মোহাম্মদ বাবুলের আয়ের উৎস। অভাব অনটন ও ঋণের দায়ে জর্জরিত হয়ে একটু ভালো থাকার আশায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন 7-8 মাস আগে। গ্রাম ছাড়ার আগে ঢাকাকে জাদুর শহর ভাবলেও এখানে এসে বুঝলেন দারিদ্রতার রূপ সর্বত্রই ভয়ঙ্কর। কোনো কর্মজীবন কোনোটাই ধরতে পারি না। এই দোনো বাপ বেটা মিলে দুগা ঝালমুড়ি চটপুরি বিক্রি করিয়া জীবন কাটাইতে আছে, চলতেছি। এ সমাজে কবিতার মতো দরিদ্রতা কাউকে মহান করে না, বরং কেড়ে নেয় তাদের মৌলিক অধিকার। দৈনিক 400-500 টাকা ইনকাম করি, গ্যারেজ মালিকের 100 টাকা ধরাই দিই। চিন্তা করে চিকিৎসা হইতাছে। বয়স্ক ভাতা হয়নি, কোনো সাহায্য হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ জরিপ অনুযায়ী 3,21,00,000-এর বেশি মানুষের বাস দারিদ্র্য সীমার নিচে। যদিও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান PPRCর সাম্প্রতিক গবেষণা বলছে এ সংখ্যা প্রায় 4,79,00,000-এর বেশি, অর্থাৎ প্রতি 4 জনের 1 জনই রয়েছেন দারিদ্র্যের ঝুঁকিতে। অন্যদিকে বিশ্ব ব্যাংক বলছে পুরো বিশ্বে দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা 83,80,00,000। এমন পরিস্থিতিতে দেশে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষগুলোর যখন প্রতিনিয়ত লড়াই করতে হয় অর্থের সংকটের জন্য, তখন জাতিসংঘ মনে করছে তাদের লড়াই কেবল অর্থের জন্য নয়, তাদের লড়াই সম্মানের জন্য, মর্যাদার জন্য। তাই তো এবছর আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবসে প্রতিপাদ্য ধরা হয়েছে সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সকল অপব্যবহার দূর করে তাদেরকে যথাযথ সম্মান এবং সুযোগ নিশ্চিত করা। বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রতিপাদ্য সফল হওয়া অনেকটা আকাশছোঁয়া স্বপ্নের মতো। অবজ্ঞা বঞ্চনা দূর করতে মানবাধিকারকে প্রাধান্য দিয়ে দরিদ্রদের জন্য নানা কর্মসূচি নেয়ার তাগিদ মানবাধিকার বিশেষজ্ঞদের। দারিদ্রতার জন্য বাংলাদেশে অনেক ধরনের কাজ হয়, কিন্তু তার মানে এই না যে আমরা ওখান থেকে পুরোপুরি বেরিয়ে আসছি, অথবা তার মানবাধিকারকে চিন্তা করে আমরা এই প্ল্যান প্রোগ্রামগুলি করেছি। জাতিসংঘের হিসাব, যারা দৈনিক $3 আয় করতে পারেন না তারাই দরিদ্র, অর্থাৎ মাসে 10,000 টাকা আয় করতে পারেন না। বাংলাদেশে এমন দরিদ্র মানুষ রয়েছে প্রায় 4,79,00,000-এর বেশি। দরিদ্রতার লাগাম টানতে কর্মসংস্থান বৃদ্ধির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় দারিদ্র বিমোচনের হাতিয়ার সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি যদি আমরা করতে পারি। হয়তো বছরের পর বছর নীতি নির্ধারকদের শুকনো কথাই চিরা ভেজাতে হবে, শুনতে হবে নিত্য নতুন পরামর্শ। তবুও একটু ভালো থাকার স্বপ্নে চলবে নিরন্তর হেঁটে চলা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।
কুষ্টিয়ার কালীডঙ্গা নদী পাড়ে বসেছে সাধুর হাট। এবারে প্রথম রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। এতে উচ্ছ্বসিত লালন ভক্তরা। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন সহ কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। বাবুল হোসেনের তোলা ছবি নিয়ে SM রাশেদের রিপোর্ট। সাধু সন্ন্যাসীদের কণ্ঠে লালনের দেহ এবং দোহের গান, সাইজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তরা মত্ত হয়েছেন ভজনে। আলাদা আলাদা আস্তানায় অবস্থান নেওয়া বাউলেরা একতারা দোতারা সহ নানা বাদ্যের তালে লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে। শুক্রবার সকাল থেকে কুমারখালীর ছেউরিয়ায় লালনের আখড়ায় আসতে শুরু করেন ভক্ত অনুসারীরা। পরিণত হয়েছে মিলন মেলায়। উৎসবে লালনের কর্মময় জীবন নিয়ে আলোচনা ছাড়াও প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে গান। এবারে লালন মুক্ত মঞ্চে প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী প্রয়াত ফরিদা পারভিনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করার কথা রয়েছে। লালনকে নতুনভাবে কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করতেছি। 4000 বছরের ঐতিহ্য পটচিত্র বিশ্বের দরবারে তুলে ধরার জন্য লালন শাহ মাজার প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 135তম উপলক্ষে সিসি ক্যামেরা 100 মতন স্থাপন করা হচ্ছে। প্রাথমিক যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে। আমাদের নিরাপত্তার ক্ষেত্রে এখানে প্রায় 800 পুলিশ মোতায়েন থাকবে, অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবে। 1974 সালে ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ। 116 বছর বয়সে 1890 সালের 17 অক্টোবর কুষ্টিয়া কুমারখালীর ছেউরিয়ায় নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন তিনি। 17 অক্টোবর শুরু হওয়া লালন মেলা চলবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দুই প্রেসিডেন্ট। টমাহক ক্ষেপণাস্ত্র চার পাশাপাশি মার্কিন ড্রোন উৎপাদনে সহায়তা করার প্রস্তাব দেন জেলেনস্কি। ট্রাম্প জানান টমাহক ইস্যু নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা হবে, তবে এটি সংঘাত বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির প্রয়োজন। ট্রাম্প জানান, তার আসন্ন বুদাপেস্ট বৈঠকে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি সাক্ষাতের সম্ভাবনা নেই। Yesterday I had a good opportunity to meet with a big returning abducted Ukrainian children. People notice it's actually very stylish. I like it. পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাতের মধ্যে দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দোহায় চলমান আলোচনার শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এদিকে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 13 জন। আগস্টের 11 তারিখ রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলায় পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা শুরু হয়। টানা কয়েকদিনের সংঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। আর পাকিস্তানের পাল্টা হামলায় আফগান তালেবানের প্রায় 200 যোদ্ধা প্রাণ হারান। প্রায় 48 ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ, যা শেষ হয় শুক্রবার দুপুরে। কূটনৈতিক সূত্র বলছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে দোহায় উচ্চ পর্যায়ের আলোচনায় বসছে দুই দেশ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জটিল হলেও সীমান্ত সংকট সমাধানযোগ্য। ইসলামাবাদ জানিয়েছে, কূটনীতি ও আলোচনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তবে সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতেও প্রস্তুত দেশটি। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ডে এখনও সক্রিয় রয়েছে পাকিস্তান বিরোধী সংগঠন ফিতনা আল খাওয়ারিজ ও ফিতনা আল হিন্দুস্তান। ইসলামাবাদ চায় এসব গোষ্ঠীর বিরুদ্ধে তালেবান সরকারের দৃশ্যমান পদক্ষেপ। তবে কাবুল বলছে, আফগানিস্তানে আর কোনো সন্ত্রাসী সংগঠন সক্রিয় নেই এবং আঞ্চলিক শান্তি প্রত্যেককে নিজের ভেতর থেকেই স্থাপন করতে হবে। কূটনৈতিক আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে এক সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের একজন বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঘাঁটির দেয়ালে আঘাত করে, পরে আরও 2 জন ভেতরে ঢোকার চেষ্টা করলে সেনাদের গুলিতে নিহত হন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের কর্মপরিবেশ, ফ্রি ভিসা নিয়ে জটিলতা, রেমিটেন্স পাঠানোর সুবিধা সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে। এতে অংশ নেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। হাই কমিশনারের কাছে নানা মতামত তুলে ধরেন প্রবাসী ও সাংবাদিকরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহরে অবস্থিত বাংলাদেশ মিশনে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সভায় সাংবাদিকরা প্রবাসে কাজ করার সময়ে তাদের সম্মুখীন বাধা বিপত্তি তুলে ধরেন। সভায় ফ্রি ভিসা সংক্রান্ত জটিলতা, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সমস্যা, বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বৃদ্ধিতে হাই কমিশনারের আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। মিশনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে হাই কমিশনার বলেন, মালদ্বীপে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন এবং তাদের সমস্যাও কম নয়। প্রবাসীদের সুবিধা নিশ্চিত ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে মালদ্বীপে অবস্থানরত গণমাধ্যম কর্মীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমাদের প্রবাসীরাই হচ্ছে আমাদের সর্বোচ্চ বা লক্ষ্য, যে জায়গা থেকে আমরা কাজ করতেছি আমাদের হাই কমিশন থেকে আমাদের যে সম্পর্কটা আছে, বিশেষ করে আমাদের যে বাণিজ্য সম্পর্ক আছে, আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক আছে, আমাদের যে বাইলেটারাল রিলেশনগুলো আছে, সেটা যেন আরও উত্তরোত্তর ভালো হয়। বাংলাদেশ হাই কমিশন সহ আমরা এই বিষয়গুলো আরও খুবই ক্লোজলি ফলো আপ করব। সভা শেষে সাংবাদিক ফোরামের নেতারা হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাই কমিশনার আগামীতেও প্রবাসী সুবিধার্থে নিয়মিত মতবিনিময় অনুষ্ঠানের আশা ব্যক্ত করেন। সময় সংবাদ, মালদ্বীপ। ফিনিশ ভাষা না জানায় অনেকটা পিছিয়ে পড়ছেন ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে দেশটির এসপো শহরে হওয়া আলোচনা সভায় উঠে এলো ভাষা শেখার প্রতিবন্ধকতা উত্তরণের উপায়। সংলাপে গুরুত্ব পায় ফিনল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ও উচ্চশিক্ষায় দেশটিতে যাওয়া শিক্ষার্থীদের প্রসঙ্গ। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্ট। নানা সংস্কৃতি থেকে উঠে আসা শিশু শিক্ষার্থীদের ভিড় বাড়ছে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু বিশ্বের অন্যতম সুখী দেশটির চাকরির বাজারে বর্তমানে চরম মন্দা। ফিনিশ ভাষা না জানায় চাকরি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশি শিক্ষার্থী সহ প্রবাসীরা। এমনকি স্কুলে শিক্ষা গ্রহণ করতে গিয়েও বিড়ম্বনায় পড়ছে শিশুরা। এমন বাস্তবতায় ভাষা শেখার পাশাপাশি অন্তর্ভুক্তি ও সমান সুযোগ নিশ্চিত করাই টেকসই ভবিষ্যতের মূল মন্ত্র। সেই লক্ষ্যে একটি আলোচনা সভা আয়োজন করা হয় ফিনল্যান্ডের এসপো শহরের ইসোমেনা লাইব্রেরিতে। সংলাপের বিষয় ছিল অভিবাসীদের ভাষা শেখার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়। বাংলাদেশি দুইজন বক্তাকে আমন্ত্রণ জানানো হয় এই প্যানেলে। এখানকার ভাষা ইংরেজি নয়, এখানকার ভাষা হচ্ছে ফিনিশ, এবং সেই ভাষাটা যদি আপনি না শেখেন তাহলে জব মার্কেট বলেন বা স্কুলে আমাদের বাচ্চারা যদি ওদের এক্সেলেন্সি দেখাতে চায় তাহলে সেখানে ওরা পেরে উঠবে না। তো আমরা চাই যে আমাদের বাচ্চারা, আমি শুধু বাংলাদেশের কথাই বলবো না, আমরা বাইরে থেকে যারা এসেছি তারা তো এখানে নিশ্চয়ই কিছু একটা করছি, তবে যদি আরও ভালো করতে চাই তাহলে অবশ্যই এখানকার ভাষাটা শিখে নিতে হবে। শিক্ষক, গবেষক ও শিক্ষা সংশ্লিষ্ট নীতি নির্ধারকরাও ছিলেন এ সংলাপে। শিক্ষা ও শিশু বিকাশ বিষয়ক নীতি নির্ধারণী বোর্ডের সদস্য মিক্কু লিয়েভোনেন জানান, ফিনল্যান্ডে ক্যারিয়ার ও নাগরিকত্বের জন্য ভাষা শেখার কোনো বিকল্প নেই। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য পরিবার নিয়ে এখানে থাকতে চান, নাগরিকত্ব পেতে চান, ভালো ক্যারিয়ার গড়ে এখানেই অবসরে যেতে চান, তাহলে অবশ্যই ফিনিশ ভাষা জানতে হবে। সাময়িকভাবে ইংরেজি ভাষা দিয়ে চাকরি চালিয়ে যেতে পারলেও ভবিষ্যতে সেটার কাজে দেবে না। আলোচনার প্রশ্নোত্তর পর্বে বক্তারা ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও কার্যকর ভাষা শেখার কৌশল নিয়ে মত দেন। এসপো শহরের প্রায় 30% অভিবাসী। ভাষা ভালোমতো না বোঝার কারণে স্কুলে শেখানো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আলোচকদের মতে বহুভাষিক শিক্ষার্থীদের জন্য প্রয়োজন আরও প্রশিক্ষিত শিক্ষক এবং নীতিগত সহায়তা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2027 বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যর্থতা আর মাঠের বাইরের চাপ একপাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবেলা করার পরামর্শ হেড কোচ ফিল সিমন্সের। কালো উইকেটে এবারও চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের উপর বলেও মত তার। আর জয় নিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট নিয়ে না ভেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ক্রিকেট খেলার পরামর্শ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামির। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। সম্প্রতি সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ। মাঠের পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা।
মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা। সমর্থকরা তো বিমানবন্দরে দোয়ধ্বনি দিয়েছে ক্রিকেটারদের। সমালোচনার চাপে পিষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সমালোচনা থাকলেও মাঠের লড়াইটা করতে হবে ক্রিকেটারদের। তাই কোচের পরামর্শ ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করা। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ট্রল নিয়েও সোচ্চার টাইগারদের হেড কোচ। খারাপ করলে সমালোচনা হবেই। সামাজিক মাধ্যমে ক্রিকেটাররা যা লেখেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সেখানে এত কিছু লেখার পক্ষে নই আমি। কিন্তু জাকেরকে নিয়ে যেভাবে ট্রল করা হয় তা খুবই ভয়ঙ্কর। বর্ণবাদী আচরণ সেটা যেখান থেকেই করা হোক তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যাটিংয়ে টাইগারদের হতশ্রী পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে ভুল শুধরানোর খুব বেশি সময় নেই, কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একদিনই সুযোগ হলো অনুশীলনের। টাইগারদের হেড কোচের মতে যতটা না সক্ষমতায় তার চেয়ে বেশি সমস্যা মানসিকতায়। আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি, তবে দল হিসেবে এতটা খারাপ নই। এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের। শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না, কারণ হাসারাঙ্গাকে ঠিকই ভালোভাবে মোকাবেলা করেছি। মানসিকভাবে ক্রিকেটারদের আরো দৃঢ়চেতা হতে হবে। আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে। মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে। ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন স্যামির কাছে আরও বেশি চেনা। লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার। অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক স্যামি। এমন উইকেট নাকি দেখেননি কখনো। উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না। এমন উইকেট আগে দেখিনি। আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ। আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। দুই দলের সবশেষ ওয়ানডে সাক্ষাতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে আফগানদের কাছে ৩-০ সিরিজ হেরে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একই অবস্থা বলা চলে ওয়েস্ট ইন্ডিজের। তবে সেই শঙ্কা কমিয়ে আনতে হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামক হবে এই সিরিজ। ৩-০ সিরিজ জিতলে বাংলাদেশ অনেকটাই সেই পথে এগিয়ে যাবে। তাই মেহেদী হাসান মিরাজরা মুখিয়ে আছে জয় দিয়ে সিরিজ শুরু করতে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নতুন বোর্ডের প্রথম সিরিজ আয়োজনে বেশ সতর্ক বিসিবি। গণমাধ্যম সমর্থকদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। ম্যাচের পরও গ্যালারি ও মাঠ পরিচ্ছন্নতায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। সমর্থকদের জন্য ফ্রি পানি পানের ব্যবস্থা রাখার কথা ভাবছে বোর্ড। গ্যালারিতে খাবারের মান ও দাম নিয়েও থাকবে নজরদারি। বিসিবির নতুন বোর্ডের প্রথম কর্মযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে আমিনুল ইসলামের নতুন বোর্ড। পরিচালকরা বেশিরভাগ নতুন হলেও জাঁকজমকপূর্ণ সিরিজ আয়োজনে কমতি নেই সংশ্লিষ্টদের। বিসিবির ফ্যাসিলিটি কমিটির দায়িত্বে আছেন পরিচালক শানিয়ান তানিম। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের অভিষেক হচ্ছে তারও। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবার সুব্যবস্থাপনায় নিয়েছেন বিশেষ ব্যবস্থা। পূর্বে গ্যালারি ও টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে হয়েছে নানা সমালোচনা। এই বিষয়গুলোতেও বিশেষ নজর তার। ফ্যাসিলিটিস ওয়াইজ কোনো যদি দুর্বলতা আমাদের না থাকে, আমি জানি যেহেতু প্রথম সিরিজ অনেক ভুলও হবে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু আস্তে আস্তে করে জিনিসগুলোকে ডেভেলপ করে এবং উইথ দ্য লার্নিং কার্ভ দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ সেখান থেকে ইমপ্রুভমেন্টটা করতে থাকতে হবে। এবারকার টাইমটা এত শর্ট ছিল যে আমাদের ম্যাসিভ স্কেলে কোনো ইমপ্রুভমেন্ট করার কোনো সুযোগ হয়নি, কিন্তু আমরা একটা শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান করেছি যেখানে করে ফ্যাসিলিটিস আরও বাংলাদেশ ক্রিকেটের বাড়ানো যাবে। ইন দ্য মিন টাইম এই সিরিজের জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লিনলিনেস এবং গ্যালারিতে এবং ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করানোর জন্য সেটা হয়তো আমরা চেষ্টা করছি। মিডিয়া সেন্টারে কিছু চেঞ্জ এসেছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ক্লিনলিনেসের উপর ফোকাস করছি। সেগুলো যদি করে উঠতে পারি তাহলে সেটা আমাদের একটা বেবি স্টেপ হবে। আমাদের বড় বড় প্ল্যান আরও আসছে। ব্যানার পোস্টারে সাজানো হয়েছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচের দিনও থাকবে সমর্থকদের জন্য বিশেষ চমক। ফ্রি পানির ব্যবস্থাও রাখার ভাবনা বোর্ডের। থাকবে খাবারের দাম ও মান নিয়ে নজরদারি। যেহেতু বাংলাদেশ ক্রিকেটে মিরপুরে অনেকদিন পরে ক্রিকেট ফিরেছে, আমাদের চেষ্টা থাকবে যে আমরা ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করি, সেটা যেই স্কেলই হোক না কেন।
আপনারা দেখে থাকবেন যে সিকিউরিটি ওয়াইজও আমরা অনেক বেটার করার চেষ্টা করছি। বাথরুমগুলোতে যে যদি দেখেন আমরা চেষ্টা করব যে সেই ক্লিনলিনেসটা মেনটেন করি। পানির ব্যবস্থাও হয়তো হয়ে যাবে। ম্যাচ শুরু হওয়ার আগে যদি আমরা ক্লিনলিনেসের উপর ফোকাস করি, সেই ফোকাসটা আমাদের ইকুয়ালি দেওয়া উচিত ম্যাচ শেষের পরে। মার্কেট প্রাইসের থেকে খুব একটা বেশি দামে জিনিসপত্র বেচা উচিত না। আমরা চেষ্টা করব যে ভালো মানের খাবার দেওয়া হোক এবং সেই কোয়ালিটি অনুযায়ী মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসেই আমার কাছে মনে হয় যে সেই প্রাইসে বেচা উচিত। আমার কাছে মনে হয় যে এখানে কোনো মনোপলির ব্যবসা বিসিবিতে করতে দেওয়া উচিত না। প্রথম সিরিজ হওয়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মেনে নিচ্ছেন এই পরিচালক। তবে সামনে এখান থেকে শিক্ষা নিয়ে আরো চমৎকার ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন সানিয়ান তানিম। সেটা যেই স্কেলই হোক না কেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নানা অনিশ্চয়তা কাটিয়ে জুলাই সনদে সই 25 দলের দেশ গঠনের দায়িত্ব আগামী সরকারের। নির্বাচন পদ্ধতি ঠিক করতে দলগুলোকে আলোচনায় বসার আহ্বান প্রধান উপদেষ্টা। সনদ স্বাক্ষরকে নতুন অধ্যায়ের সূচনা বলছে বিএনপি। বাস্তবায়নে দেরি হলে সংকট তৈরির শঙ্কা জামায়াতের। অনুষ্ঠান বর্জন এনসিপির। কিছু দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।